মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। আমি সুমনা কর্মকার। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের বায়োলজির কোষ বিভাজন চ্যাপ্টারটি পড়াচ্ছি। তো প্রথমেই আমরা কোষ সম্বন্ধে একটা আমাদের ধারণা হয়ে গেছে যে কোষ কী, তার ভেতরে কী কী অঙ্গাণু আছে, কোষের কাজ কী কী, আমরা প্রথম চ্যাপ্টারটিতে দেখেছি। এবার আমরা দেখব কোষ বিভাজন। কোষ বিভাজনকে আমরা প্রথমে কি করছি, দু ভাগে ভাগ করছি, অর্থাৎ একটি হচ্ছে মাইটোসিস আর একটি হচ্ছে মিওসিস। মাইটোসিস হচ্ছে যখন কোনো মাতৃকোষ থেকে কোনো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমার পূর্বে যে কোষটি ছিল সেই কোষটার মতো হুবহু যখন কোনো কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষ তৈরি হচ্ছে, সেটিকে আমরা বলছি মাইটোসিস। এটা আমি এক কথায় বলছি। এবারে মিওসিস কি? মিওসিস হচ্ছে যখন তোমার কোনো ডিম্বাণুর ক্ষেত্রে বা শুক্রাণুর ক্ষেত্রে, যেমন এখানে লেখা আছে ডিম্বাণুর ক্ষেত্রে এবং শুক্রাণুর ক্ষেত্রে ঘটছে, আর কি হচ্ছে কোনো জনন কোষের ভেতরে ঘটছে, কি হচ্ছে যার ভেতরে জনিত্রী কোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে এখানে কি হয়, মিওসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গ্যামেট সৃষ্টি হয়, অর্থাৎ যে অপত্য কোষটা যেটা সৃষ্টি হচ্ছে সেটা গ্যামেটের মাধ্যমে। তো আমরা মাইটোসিসকে কি বলতে পারি? মাইটোস কথার অর্থ কি? মাইটোস কথার অর্থ হচ্ছে সুতো। মাইটোসিসকে আমরা চারটি পর্যায়ে বিভাজিত করছি। একটা হচ্ছে প্রথমে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোফেজ, নেক্সট মেটাফেজ, তারপর অ্যানাফেজ এবং লাস্টলি টেলোফেজ। অর্থাৎ মাইটোসিসকে আমরা চারটে ভাগে বিভক্ত করলাম, একটি প্রোফেজ, একটি মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবার প্রোফেজকেও আমরা তিনটি পর্যায়ে বিভক্ত করছি। প্রোফেজের মধ্যে প্রথমেই কি আছে, প্রারম্ভিক প্রোফেজ, তারপরে কি আছে মধ্য প্রোফেজ, বিলম্বিত প্রোফেজ। তো প্রোফেজ জিনিসটা কি? প্রোফেজ জিনিসটা এটাই যেটা আমরা মাইটোসিসকে বিভক্ত করছি, অর্থাৎ মাইটোসিসের যে পর্যায়গুলো, আমাদের যে কোষ বিভাজনটা হচ্ছে সেটা তো এক মুহূর্তের মধ্যে হচ্ছে না, তার জন্য বিভিন্ন রকমের পর্যায় আছে। তো কোষ বিভাজনের প্রথমেই আমরা কি দেখলাম, প্রোফেজ। এবার প্রোফেজের মধ্যে প্রারম্ভিক প্রোফেজে কি কি হচ্ছে, যেমন আমাদের নিউক্লিয়াসের ভেতরে কি কি আছে আমরা কিন্তু প্রথমেই সেটা জেনে গেছি যে একটা নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে। কিছু কিছু নিউক্লিয় জালিকা থাকে, নিউক্লিওলাস থাকে, তো আমরা এগুলো প্রথমেই জেনেছি। এরপরে এই যখন নিউক্লিয়াসটা যখন বিভাজিত হচ্ছে তার ভেতর থেকে কি কি তার ভেতরে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তো প্রথমে আমরা যেমন দেখলাম প্রারম্ভিক প্রোফেজ, অর্থাৎ এটা আমাদের প্রথম পর্যায়। প্রারম্ভিক প্রোফেজের ক্ষেত্রে যেটা নিউক্লিয়াসের ভেতরে যে সেন্ট্রিওল আছে, সেই সেন্ট্রিওল কি হচ্ছে দুই মেরুতে চলে যাচ্ছে, অর্থাৎ একটা কোষের ক্ষেত্রে দুটো মেরু থাকছে আর একটা বিষুব অঞ্চল থাকছে। তো মেরু অঞ্চলে চলে যাচ্ছে আমার সেন্ট্রিওল দুটো। আর কি হচ্ছে, ক্রোমোজোমগুলি লম্বা সুতোর মতো দেখাচ্ছে, এর ভেতরে যে ক্রোমোজোমগুলো আছে সেগুলোকে লম্বা সুতোর মতো দেখাচ্ছে। আর কি হচ্ছে, নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসটা কি হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রারম্ভিক প্রোফেজে আমরা কি দেখতে পেলাম, সেন্ট্রিওল দুটো মেরুতে চলে যাচ্ছে, ক্রোমোজোম যেটা সেটা কি হচ্ছে লম্বা সুতোর মতো দেখাচ্ছে, আর নিউক্লিয়াস অস্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর নেক্সট কি আছে, নেক্সট আমাদের পর্যায়ে হচ্ছে মধ্য প্রোফেজ। মধ্য প্রোফেজের ভেতরে কী কী হচ্ছে, ক্রোমোজোমগুলো যেগুলো সেগুলো ঘনীভূত হয়ে যাচ্ছে, ক্রোমোজোমগুলো কি হচ্ছে ঘনীভূত হচ্ছে, মানে একত্রিত হচ্ছে। আর কি হচ্ছে, দুটো ক্রোমাটিড কি করছে, নতুন প্রতিলিপি দ্বারা সৃষ্ট অপত্য ডিএনএ অণু দিয়ে গঠিত হচ্ছে। তাহলে ক্রোমাটিড যেগুলো সেটা প্রতিলিপি দ্বারা মানে কি রেপ্লিকেশন দ্বারা সৃষ্ট অপত্য ডিএনএ অণু দিয়ে গঠিত হচ্ছে। এরপর কি আছে, এরপর যেটা চলে যাচ্ছি আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি করছে, এখানেও মেরুতে চলে যাচ্ছে। যেটা আমরা প্রারম্ভিক প্রোফেজে দেখলাম সেটাই কিন্তু আমরা মধ্য প্রোফেজে দেখতে পাচ্ছি যে সেন্ট্রিওল কিন্তু মেরুতে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, নিউক্লিয় আবরণী লুপ্ত হয়ে যাচ্ছে, যেটা নিউক্লিয় আবরণীটা মানে আমার এই বাইরের যে আবরণটা আছে, নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা সেটা কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। আর কি, নিউক্লিয় লাস যেটা, যে নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয় লাসটা থাকে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে। আর কি, তাহলে আমাদের তিনটে পর্যায়ে আমি পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। একটা হচ্ছে প্রারম্ভিক প্রোফেজ, একটা মধ্য প্রোফেজ, আর একটা হচ্ছে বিলম্বিত প্রোফেজ। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট পর্যায়ে কি আছে, প্রোফেজ আমাদের কমপ্লিট হয়ে গেল, মাইটোসিসের চারটি পর্যায়, তো তার মধ্যে প্রোফেজ আমার কমপ্লিট। নেক্সট হচ্ছে মেটাফেজ। মেটাফেজের ভেতরে কি কি হচ্ছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে একটা কোষ বিভাজনে আমার কোষের ভেতরে কি কি পরিবর্তন হচ্ছে। তো এরপর মেটাফেজের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে যে ক্রোমোজোমগুলো আছে সেটা কি হচ্ছে কোষের বিষুব অঞ্চলে যাচ্ছে। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম একটা হচ্ছে মেরু অঞ্চল, একটা হচ্ছে বিষুব অঞ্চল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কোষের বিষুব অঞ্চলে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, বেমতন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হচ্ছে, অর্থাৎ কোষের ভেতরে যে বেমতন্তু সেটা কি হচ্ছে সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। বেমতন্তুকে আমরা একটা কী বলি, স্পিন্ডেল। তাহলে স্পিন্ডেল বা বেমতন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার দিয়ে
যুক্ত হচ্ছে, সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হচ্ছে। আর একটা লাস্টলি কী হচ্ছে, সিস্টার ক্রোমাটিডগুলো এখনও আলাদা হয়নি। অর্থাৎ আমরা ক্রোমাটিডের ক্ষেত্রে যেটা দেখতে পাই, একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো এই ক্ষেত্রে যে সিস্টার ক্রোমাটিডগুলো সেগুলো কিন্তু আলাদা হয়নি, এখনও পরস্পরভাবে যুক্ত আছে। এটা তোমরা বইতে পরিষ্কারভাবে তোমাদের দেওয়া আছে, তোমরা পড়লে বুঝতে পারবে যে কী কী আছে। তো আমি এই জিনিসগুলোকে ব্রিফলি বলে দিচ্ছি। তো দেখো, সিস্টার ক্রোমাটিডগুলো সেগুলো কিন্তু এখনও আলাদা হয়নি। তাহলে আমাদের মেটাফেজ হিসাব মতো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি চলে যাচ্ছি অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে কী কী পরিবর্তন দেখা যাচ্ছে? অ্যানাফেজের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার যেটি সেটি বিভাজিত হয়। এর মাঝে আমি তোমাদের একটা জিনিস বলে দিতে চাই যে আমরা প্রথমত প্রোফেজটাতে দেখতে পেলাম, মেটাফেজও দেখতে পেলাম। অ্যানাফেজ দেখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস হচ্ছে যখন নিউক্লিয়াসটা বিভাজিত তো হচ্ছেই। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটি কী হচ্ছে, বিভাজিত হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করছে ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে। আর এটা কার ক্ষেত্রে ঘটছে? এটা ঘটছে কিন্তু প্রাণীকোষের ক্ষেত্রে। আর সাইটোকাইনেসিসে কী ক্ষেত্রে কী হচ্ছে, যে সাইটোপ্লাজমটা যখন বিভাজিত হচ্ছে তখন এটাকে বলছে সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস আমরা দেখলাম, সাইটোকাইনেসিস আমরা দেখলাম। তো এরপর আমরা চলে যাচ্ছি অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কী হচ্ছে, সেন্ট্রোমিয়ার সেটি কিন্তু বিভাজিত হচ্ছে। সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হলো, যেটা কিন্তু মেটাফেজ দশায় হয়নি, অর্থাৎ অ্যানাফেজ দশায় পরিবর্তন হচ্ছে। আর কি হচ্ছে, অপত্য ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যাচ্ছে। যে দুটো মানে ক্রোমাটিড তৈরি হলো, অর্থাৎ যারা নতুন ক্রোমাটিড, অপত্য ক্রোমাটিড, তারা কি হচ্ছে, এই দুটো আলাদা হচ্ছে। আর কি হচ্ছে, প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকছে। প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকছে। একে আমরা কি বলছি? একে আমরা বলছি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কাকে বলে? ক্লিয়ার হলো যে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকছে, এটাকে আমরা বলছি ক্রোমোজোম। আর কি হচ্ছে, এবারে কি হচ্ছে, এবারে হচ্ছে যে অর্ধ সংখ্যক নতুন ক্রোমোজোম মেরুতে যাচ্ছে। আমি প্রথমেই বলেছি একটা হচ্ছে মেরুতে আর একটা হচ্ছে বিষুব অঞ্চলে। তাহলে কি হচ্ছে, যেটা হাফ সংখ্যক নতুন ক্রোমোজোম সে কিন্তু একটা মেরুতে যাচ্ছে, আর হাফ সংখ্যক যেটা মানে বাকি যে অর্ধেকটা সেটা আর একটা মেরুতে যাচ্ছে। অ্যানাফেজ দশার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে হাফ আমার এদিকে গেল আর হাফ এদিকে। এরপর কি হচ্ছে, প্রাণীকোষে সাইটোকাইনেসিস ঘটছে। এরপর নেক্সট কি আছে, লাস্ট দশা, যেটা হচ্ছে টেলোফেজ।
টেলোফেজ দশার ক্ষেত্রেও আমরা তিনটি পরিবর্তন লক্ষ্য করতে পারছি। একটা হচ্ছে নিউক্লিওলাসের আবার আবির্ভাব ঘটছে, অর্থাৎ আমরা যখন প্রথমে দেখেছিলাম নিউক্লিওলাস কিন্তু লুপ্ত হয়ে গেছিলো, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিওলাসের আবার আবির্ভাব ঘটছে, নতুন করে তৈরি হচ্ছে। আর একটা কী হচ্ছে, যেগুলো ক্রোমোজোম আছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি নিউক্লিওলাসের আবার আবির্ভাব ঘটছে। আর একটা কী হচ্ছে, ক্রোমোজোমগুলি ক্রোমাটিন জালিকার আকার ধারণ করছে, অর্থাৎ আমার নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন জালিকাগুলো আছে তার আকারগুলো কে নিচ্ছে, তার আকার নিচ্ছে ক্রোমোজোমগুলি। আর লাস্টলি কী হচ্ছে, নতুন যে নিউক্লিয় আবরণী সেটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা প্রথমেই দেখেছিলাম যে নিউক্লিয় আবরণীটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু টেলোফেজ দশা এক্ষেত্রে উল্টো হচ্ছে। টেলোফেজ দশায় কী হচ্ছে, আবারও নিউক্লিয় আবরণী তৈরি হচ্ছে প্রত্যেকটি অপত্য নিউক্লিয়াসকে ঘিরে। তার মানে আমাদের যে নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হলো তাকে ঘিরে আর একটি নিউক্লিয় আবরণী তৈরি হলো। এরপর আমি নেক্সট চলে যাচ্ছি মাইটোসিসের কি তাৎপর্য, অর্থাৎ এর কি গুরুত্ব বা এর কি কাজ। তো এই মাইটোসিসের ক্ষেত্রে আমি প্রথমেই তোমাদের যেমন বলেছিলাম যে মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু মাতৃকোষ থেকে যে ডিএনএটা বা নতুন যে কোষগুলো তৈরি হচ্ছে, যে অপত্য কোষটা তৈরি হচ্ছে, সে কিন্তু হুবহু মাতৃকোষের মতো হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাৎপর্য কি হতে পারে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে শুধুমাত্র এককোষী জীব বংশবিস্তার করছে। মাইটোসিসের ক্ষেত্রে যেহেতু একই রকম অপত্য কোষ তৈরি হচ্ছে, তাই যারা এককোষী জীব তাদের ক্ষেত্রে কী হচ্ছে, বংশবিস্তার হচ্ছে। আর কি হচ্ছে, এই প্রক্রিয়ায় প্রাণী ও উদ্ভিদ দেহের ক্রমাগত কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি কোষের সংখ্যা আমার যা ছিল তার থেকে আমার নতুন করে সেল তৈরি হচ্ছে, অর্থাৎ কোষের সংখ্যাগুলো কি হচ্ছে, বাড়ছে আস্তে আস্তে। আর কি হচ্ছে, প্রত্যেক জীবের দেহকোষে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, কিন্তু এটা যেহেতু মাইটোসিস এর ক্ষেত্রে কি থাকছে, ধ্রুবক থাকছে, যেটা তোমার মাতৃকোষ সেখান থেকে যে অপত্য কোষ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ধ্রুবক থাকছে, তার সংখ্যাটা ধ্রুবক থাকছে। আর কি হচ্ছে, লাস্টলি আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিনষ্ট অংশের পুনঃ উৎপাদন হচ্ছে। বিনষ্ট যে অংশটা হয়ে গেছে, যদি কোনো উদ্ভিদের ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে কী হচ্ছে, বিনষ্ট যে অংশটা তার ক্ষেত্রে পুনঃ উৎপাদন হচ্ছে, আবার নতুন করে সেল তৈরি হচ্ছে। তো মাইটোসিসের ক্ষেত্রে আমি পুরো ঘটনাটাই বলে দিলাম, এর কী কী পর্যায় আছে এবং এর কী কী ভাগ আছে। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে মিওসিস।
তো মিওসিসের ক্ষেত্রে দেখো আমরা প্রথমেই বললাম কী ক্ষেত্রে হয়, ডিম্বাণুর ক্ষেত্রে এবং শুক্রাণুর ক্ষেত্রে তৈরি হয়, অর্থাৎ মহিলাদের যে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হচ্ছে সেটা কীভাবে হচ্ছে, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। আর একটা কী হচ্ছে, পরাগধানের ক্ষেত্রে যে পুংরেণু তৈরি হচ্ছে সেটাও কিন্তু মিওসিসের মাধ্যমে। তাহলে মিওসিসের তাৎপর্য কী বা এর গুরুত্ব কী? প্রথমেই হচ্ছে যেটা ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু অর্ধেক থাকছে, অর্থাৎ কি আমাদের যে অপত্য কোষটা তৈরি হচ্ছে তার ভেতরে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক, অর্থাৎ সেটা কি হচ্ছে, ধ্রুবক থাকছে। আর কি হচ্ছে, যৌনুর পর যৌনু ধ্রুবক থাকছে। আর নাম্বার 3 হচ্ছে কি, যে সকল জীবে অঙ্গজ আর অযৌন, অর্থাৎ অঙ্গজ বা অযৌন জনন যারা ঘটাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মিওসিস খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা চলে যাচ্ছি মায়োসিস। প্রথমে আমরা বললাম মাইটোসিস, এরপর আমরা বললাম মিওসিস এবং লাস্টলি আমাদের যে দশা সেটা হচ্ছে মায়োসিস। তো মায়োসিসের আগে এই দশার আগে আমরা আরেকটা দশা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশা মানে কি, যেখানে কোষ বিভাজনটা শুরু হচ্ছে, কোষ বিভাজনের শুরুর যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইন্টারফেজ দশা, তার ঠিক আগের দশাটাই। এরপরে কি হচ্ছে, ইন্টারফেজ দশার পরে আমরা চলে যাচ্ছি এস দশা। এস দশায় কী হচ্ছে, ডিএনএ যে গুণ হয়ে দুটো ডিএনএ তৈরি করছে, অর্থাৎ এস দশাতে ডিএনএ যেটা সেটা তো থাকছেই, সেটা আবার দুগুণ হচ্ছে, তারপর কি তৈরি করছে, দুটো ডিএনএ তৈরি করছে। এরপরে মায়োসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। তাহলে মায়োসিস 1-এর ক্ষেত্রে কি থাকছে, প্রফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। যেমন আমরা মাইটোসিসের ক্ষেত্রে পড়েছিলাম হুবহু ঠিক সেরকমই প্রসেস, কিন্তু আর একটু বিস্তারিতভাবে দেওয়া আছে। আর এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, নাম্বার 2 অর্থাৎ মায়োসিস 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তো এই পুরো মায়োসিস যে দশাটা, তো এর ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি প্রফেজ 1 হচ্ছে সবথেকে বড় দশা, অর্থাৎ এই ক্ষেত্রে সবথেকে বেশি সময় লাগছে। প্রফেজ 1-এর ক্ষেত্রেও আমরা এটাকে পাঁচটা পর্যায়ে এটাকে আমরা ডিভাইড করছি। তো তার মধ্যে কি আছে, প্রথমত হচ্ছে লেপ্টোটিন, তারপর জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। অর্থাৎ মায়োসিসকে আমরা দুটো ভাগে ভাগ তো করলামই, তার ভেতরে যে পর্যায়গুলো আছে সেগুলো এবার আমরা একটু দেখে নিই যে কী আছে। যেমন আমরা প্রথমেই বললাম লেপ্টোটিন, প্রফেজ দশা সবথেকে বড় দশা, তার ভেতরে কী আছে, লেপ্টোটিন দশা, অর্থাৎ পরপর যে পর্যায়গুলো ঘটছে। লেপ্টোটিনের ক্ষেত্রে যেটা লেপ্টোস, অর্থাৎ লেপ্টোস কথার অর্থ কি, সরু, আর টিন কথার অর্থ কি, সুতো। তার মানে সরু সুতোর মতো কিছু একটা হচ্ছে, অর্থাৎ আমাদের প্রথমেই যে অপত্য কোষটা সৃষ্টি হচ্ছে তার ভেতরে নিউক্লিয়াসের ভেতরে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে প্রথমেই হচ্ছে লেপ্টোটিন। এরপর কি হচ্ছে, ক্রোমোজোমগুলো সেগুলো কি হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, লেপ্টোটিনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে ক্রোমোজোম যেটা সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছে, এবং তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম দৃশ্যমান থাকছে এবং লম্বা সরু সুতোর মতো দেখায়, যার ভেতরে কি হচ্ছে, অর্থাৎ আমরা ঘনীভূত দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, ক্রোমোজোমগুলো পরিষ্কারভাবে বোঝা যায় না, ক্রোমোজোম দৃশ্যমান কিন্তু কি হচ্ছে, ঘনীভূত থাকছে। আর একটা কি হচ্ছে, প্রত্যেক ক্রোমোজোমে দুটো করে যে ক্রোমাটিড থাকছে সেগুলো কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকছে। আর কি হচ্ছে, ক্রোমোজোমগুলোকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এরপরে কি চলে যাচ্ছি, জাইগোটিন। তো জাইগোটিনের ক্ষেত্রে প্রথমেই কি হয়,
জাইগোটিনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে সাইন্যাপসিস কি। তো দেখো সমসংস্থ ক্রোমোজোমগুলি আমি প্রথমেই বলেছিলাম একটা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো সমসংস্থ ক্রোমোজোমগুলি মানে যারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ক্রোমোজোমগুলো কি করছে জোট বাঁধতে শুরু করতে মানে কি একত্র হতে শুরু করছে। তো এই যে জোট বাঁধাটা এটাকে আমরা কি বলছি সাইন্যাপসিস। আর একটা কি হচ্ছে নাম্বার 2 যে প্রত্যেক জোড়া যে সমসংস্থ ক্রোমোজোম সেগুলো কি করছে সেগুলোকে আমরা কি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। তাহলে আমরা প্রথমেই দেখলাম সাইন্যাপসিস কি, এরপরে আমরা কি দেখছি বাইভ্যালেন্ট। এরপরে আছে প্যাকিটিন। প্যাকিটিনের ভেতরে কি হচ্ছে ক্রোমোজোমগুলো কি হচ্ছে ঘন হচ্ছে আর কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, সাইজ ছোট হচ্ছে। এবার কি বলছে বাইভ্যালেন্ট যেগুলো সেটা 4টি ক্রোমাটিড দিয়ে তৈরি হচ্ছে, এটাকে কি বলছে টেট্রাড। প্যাকিটিনের ক্ষেত্রে আমরা আর একটা নতুন ওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে টেট্রাড। এবার কি হচ্ছে ক্রসিং ওভার অর্থাৎ কথার কি অর্থ কি মানে প্রথমে যে অপত্যটা যে সমসংস্থ যে ক্রোমোজোমগুলো যে জোড়া হয়ে আছে মানে এইটা যদি কোনো ক্রোমোজোম হয় তার এইটা আর এইটা বা এইটা অর্থাৎ কি যে নন সিস্টার যেগুলো সেগুলো কি করছে ক্রসিং ওভার ঘটাচ্ছে। মানে এটার সাথে যদি এটা যুক্ত হয় বা এটার সাথে যদি এটা যুক্ত হয় অর্থাৎ ক্রসিং ওভার ঘটছে। আর কি হচ্ছে দুটো জিনগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে অর্থাৎ বিনিময় ঘটছে। এবার বিনিময় ঘটার ফলে কী হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে বিনিময় প্রক্রিয়াটাও ঘটতে শুরু করছে। অর্থাৎ কোনো দেখতে পাচ্ছি আমরা যেটা প্যাকেটিন দশার মধ্যে এই যে এক্স যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলছি ক্রসিং ওভার। এরপর কি চলে আছে এরপর চলে আছে ডিপ্লোটিনে। তো ডিপ্লোটিনের ক্ষেত্রে কি হচ্ছে ক্রোমোজোমগুলো কি হচ্ছে পৃথক হচ্ছে অর্থাৎ আলাদা হতে শুরু করছে ডিপ্লোটিনের দশাতে। আর একটা কী হচ্ছে ক্রোমোজোমের যেটা নন সিস্টার যে ক্রোমাটিডগুলো আছে নন সিস্টার ক্রোমাটিডগুলো কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। তো ডিপ্লোটিন দশা আমরা কি দেখতে পাচ্ছি যে হোমোলোগাস যে ক্রোমোজোমগুলি সেগুলো কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে আর যেগুলো কি হচ্ছে নন সিস্টার যে ক্রোমাটিডগুলি সেগুলো কি হচ্ছে দুটো বিন্দুতে যুক্ত হচ্ছে। নন সিস্টার ক্রোমাটিডগুলো দুটো বিন্দুতে যুক্ত হচ্ছে আমরা তাকে কি বলছি কায়াজমাটা। দেখো এক্ষেত্রে বিভিন্ন রকমের তোমরা নতুন নতুন টার্ম পাচ্ছ যেমন প্রথমে পেলে সাইন্যাপসিস কায়াজমাটা। তো এই জিনিসগুলোকে তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে, এগুলো তোমাদের কোশ্চেনে কিন্তু আসবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন ঘটছে অর্থাৎ কি বিনিময় ঘটছে যেটা আমি প্রথমেই বললাম। এরপরে কি হচ্ছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট আমাদের হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে কি হচ্ছে বাইভ্যালেন্টের যে সমসংস্থ যে ক্রোমোজোমগুলি সেগুলো কি হচ্ছে একে অপর থেকে দূরে সরে যেতে থাকছে। আর কি হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশ অদৃশ্য হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে বেম গঠন সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ আমাদের প্রফেজ 1-এর যে লেপ্টোটিন জাইগোটিন আমরা পুরোটাই ভালো করে পড়লাম। এরপরে আছে কি মেটাফেজ 1। মেটাফেজ 1-এর ক্ষেত্রেও তোমাদের যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো আছে যেমন মেটাফেজ 1-এর ক্ষেত্রে হচ্ছে তোমার বাইভ্যালেন্টগুলো কী হচ্ছে বিষুব অঞ্চল বরাবর যাচ্ছে অর্থাৎ আমরা প্রথমে যেরকম দেখেছিলাম একটা মেরু অঞ্চল আর একটা বিষুব অঞ্চল, তো বিষুব অঞ্চলে যাচ্ছে। আর একটা কী হচ্ছে সেন্ট্রোমিয়াল অঞ্চলের সঙ্গে যুক্ত থাকছে। এবার নেক্সট কী আছে প্রফেজ 1 হয়ে গেল মেটাফেজ 1। এবার হচ্ছে আমাদের অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এর ক্ষেত্রে কী হচ্ছে যে স্পিন্ডেল যে তন্তুগুলো অর্থাৎ যে বেম তন্তুগুলো সেগুলো কী হয়ে যাচ্ছে সেগুলো ছোট হয়ে যাচ্ছে, সেন্ট্রোমিয়ারের আর কোনো রকম বিভাজন ঘটছে না। আর একটা কী হচ্ছে নতুন জিনের সংযুক্তিকরণ ঘটছে অর্থাৎ নতুন জিন নতুন করে যুক্ত হচ্ছে। আর টেলোফেজ 1-এ আমরা কি দেখতে পাচ্ছি টেলোফেজ 1-এর ক্ষেত্রে আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপ্লয়েড সেট বা 2n। 2n-এর আমরা কি দেখতে পাচ্ছি 2n-টাকে আমরা কাকে বলছি যেটা অপত্য নিউক্লিয়াতে মাতৃকোষের নিউক্লিয়াসের অর্ধ সংখ্যক ক্রোমোজোম থাকছে। অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম মিওসিস মানে কি অর্ধ সংখ্যক ক্রোমোজোম, তাহলে আমরা টেলোফেজ 1-এ যেটা দেখতে পাচ্ছি যে ডিপ্লয়েড সেট বা 2n এক্ষেত্রে আমরা এই টার্মটা পাচ্ছি।
আর কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় মায়োটিক বিভাজন, তার ভেতরে প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 বইতে খুব ভালো করে দেওয়া আছে। তোমরা এগুলো পরপর পড়বে যে কিভাবে কোষের পরিবর্তনগুলো হচ্ছে। আর লাস্টলি তোমাদের যে মেন কোশ্চেন সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য। এটা তোমরা খুব ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু আসবে। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।